আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে ধোঁয়াশা নিষ্পত্তি করতে চলতি মাসে ওয়াশিংটনে বৈঠক, যোগ দেবেন অর্থ উপদেষ্টা। বাজেট উপস্থাপনের পর জুনেই অর্থ ছাড়ের আশা। ভারত থেকে সুতা আমদানি বন্ধ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। দেশীয় শিল্প সুরক্ষায় বাড়বে উৎপাদন সক্ষমতা, বলছে বিটিএমএ। তৈরি পোশাক শিল্পের ক্ষতির শঙ্কা দেখছে বিকেএমইএ। ইতালিয়ার কথা বলে আমাদের লিবিয়া নিয়ে আমাদের বাইরে এই পরিমাণ মাফিয়া দিয়ে মারধর করছে। 51 লাখ টাকা আমার কাছে নিয়েছে। খোলা মারিয়া লাগবে, আমাকে ধরে নিয়ে যাবে, এটা করবে সেটা করবে। ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় আটকে নির্যাতন, লাখ লাখ টাকা মুক্তিপণ আদায়, খোঁজ নেই শিবচরের অর্ধশত যুবকের। হোতা জামিনে বেরিয়ে ভুক্তভোগীদের নামে মামলা দেয় আতঙ্ক। এবং এবার ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলা, নিহত 38, আহত শতাধিক। লোহিত সাগরে আক্রমণ বন্ধ না করলে হাউথি বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ওয়াশিংটনের। সময় সংবাদে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। আইএমএফের ঋণের কিস্তি পাওয়ার অনিশ্চয়তার মধ্যে বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন যাচ্ছেন অর্থ উপদেষ্টা। সেখানেও ঋণের কিস্তির বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে জানান ডক্টর সালেহুদ্দিন আহমেদ। বাজেট উপস্থাপনের পর জুনেই আইএমএফের বাজেট সহায়তার কিস্তি পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। জানান এরপরও ঋণ না পেলে বাজেট সহায়তার জন্য মরিয়া হয়ে ছুটবে না বাংলাদেশ। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় সানভীর রুপলের রিপোর্ট। 2023-এ 470 কোটি ডলারের ঋণ দিতে সম্মত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। মোট 6 কিস্তিতে ঋণ দেওয়ার কথা সংস্থাটির। এরই মধ্যে 3টি কিস্তি বাংলাদেশ হাতে পেলেও চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। প্রায় 2 সপ্তাহের ঢাকা সফর শেষে বৃহস্পতিবার সংস্থাটির প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনীতি নিয়ে বেশ কিছু সন্তুষ্টির কথা জানালেও চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড় করা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। চূড়ান্ত সিদ্ধান্ত জানতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত। তবে বাজেট সহায়তার এই অর্থ পেতে জুনের প্রথম সপ্তাহে প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই সিদ্ধান্ত জানতে চাইবেন অর্থ উপদেষ্টা। এজন্য আগামী 21 এপ্রিল ওয়াশিংটনে শুরু হতে যাওয়া বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন সম্মেলনও সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। 10 দিনের এই সফরে ওয়াশিংটনে বাংলাদেশ অন্যান্য সংস্থার সঙ্গেও বৈঠক করবে বলে সময় সংবাদকে জানান অর্থ উপদেষ্টা। বাজেট অ্যানাউন্স করার আগেই আমরা প্রতিশ্রুতিটা চাচ্ছি। ওরা আমাদের প্রোগ্রেসটা দেখেছে, ওইটা দেখে সন্তুষ্ট। ওরা বলছে ফাইনাল জিনিসটা আমরা ওয়াশিংটনে গিয়ে নেগোশিয়েট করবো বাজেট সাপোর্টের জন্য। ওয়াশিংটনে যে শুধু আইএমএফের না, ওটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা হবে, তারপরে আমাদের ওপেক ফান্ড আছে, এডিবির সাথে কথা হবে, অন্যান্য অর্গানাইজেশন, পরিবেশের উপরে, জলবায়ুর উপরে মানুষের। তো সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সেটা আমরা তুলে ধরব। এরই মধ্যে রাজস্ব বোর্ড বিকেন্দ্রীকরণ, রিজার্ভের স্থিতিশীলতায় সন্তোষ জানিয়েছে আইএমএফ। রাজস্ব বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। সমন্বয় করা হয়েছে জ্বালানির দাম। তবে খাদ্য কৃষি খাতে দেয়া ভর্তুকি কমানোর বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। আমরা তো এনবিআরকে 2 ভাগ করছি, ওরা যে ঠিক আছে ভালো। আর প্লাস আমরা একটা টার্গেট দিই, টার্গেটটা সব অ্যাচিভ করেন, তবে ওরা বলছে টার্গেটটা দিয়ে অ্যাচিভ। সাবসিডি নিয়ে ওদের কথা ওরা বলেছে, কিন্তু আমরা যদি সাবসিডি চট করে তো আমরা কমাতে পারবো না। আমরা একেবারে একদম মরিয়া হয়ে জানি যে আইএমএফের টাকা না পেলে চলবে বা ওয়ার্ল্ড ব্যাংকে হলে ভালো হয়। তবে আমাদের যে প্রজেক্টের ব্যাপারে কিন্তু এত শর্তটা থাকে না। আমাদের মেন শর্ত থাকে কি জানি বলে বাজেট সাপোর্টের জন্য, এগুলো বেশি শর্ত। ওয়াশিংটনের সম্মেলন শেষে 29 এপ্রিল অর্থ উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের ঢাকায় ফেরার কথা রয়েছে। 2 জুন ঘোষণা করা হবে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। সানভীর রুপল, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তের পর দেশটি থেকে সুতাবাহী কোনো ট্রাক ঢুকছে না বেনাপোল বন্দরে। বস্ত্র খাতের ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্থানীয় শিল্পের সুরক্ষা হিসেবে দেখলেও নিটশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইএর দাবি, এর মাধ্যমে ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাক শিল্প। বেনাপোল প্রতিনিধি আজিজুল হককে সঙ্গে নিয়ে রিপোর্ট করেছেন এমএস আরিফিন। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে 450 থেকে 500 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। এর মধ্যে 60 থেকে 70 ট্রাকে থাকে গার্মেন্ট শিল্পে দরকারি সুতা। তবে গেল মঙ্গলবার থেকে ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ করেছে সরকার। সুতা আমদানি না হওয়ার কারণে বেনাপোল বন্দরে
আমদানি রপ্তানি অনেক কমে গেছে। এখন সুতা এই বন্দর দিয়ে আসছে না, তবে অন্যান্য পণ্যের যেই আমদানি সেটি অত্যন্ত স্বাভাবিকভাবেই চলছে। ভারতীয় সরকারের সহায়তায় দেশটির উৎপাদকরা তুলনামূলক কম দামে সুতা রপ্তানি করে দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাজার নষ্ট করছে, এমন দাবি করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ বলছে, দিন শেষে সরকারের টনক নড়ায় যেমন সুরক্ষা পাবে স্থানীয় শিল্প, তেমনি বাড়বে উৎপাদন সক্ষমতা। ইন্ডিয়া থেকে সুতা কিন্তু আপনি সিপোর্ট দিয়েই 70% ইম্পোর্ট হয়, শুধু 30 to 25% সুতা ইম্পোর্ট হয় বাই রোড দিয়ে, এবং এই বাই রোড দিয়ে আনার কোনো যৌক্তিকতা আমি দেখি না। যে জায়গায় আপনি বাই রোড দিয়ে আনলে সুতার দাম বাড়ে, বাই রোড দিয়ে আসলে সুতার টাইম লাগে, তো সেই দিক দিয়ে যদি কোনো স্মাগলিং না হয় তাহলে কেন বাই রোড দিয়ে মাল আসতেছে? তবে বিটিএমএর এমন দাবির সঙ্গে একমত নয় নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ। সংগঠনটির দাবি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়বে। কেন আমরা ইন্ডিয়া থেকে আনি? সুতার দাম আমরা ইন্ডিয়াতে কম পাই বলে। ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলি মূলত বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর শর্ট লিড টাইমের যে অর্ডারগুলো আমরা ক্যারি করতাম সেটা আমরা হয়তো আর নিতে পারবো না। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ থাকলেও সমুদ্রপথ ও আকাশপথে আমদানি চালু রয়েছে। আর গত 11 এপ্রিলের আগে ভারত থেকে স্থলপথে সুতা আমদানির জন্য খোলা ঋণপত্রের বিপরীতে স্থলবন্দর দিয়েই ওই সুতার চালান আনতে পারবেন আমদানিকারকরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নেয়ার কথা ইতালি, কিন্তু লিবিয়ার বন্দিশালায় আটকে রেখে চালানো হয় পাশবিক নির্যাতন। ভিডিও কলে পরিবারের কাছে চাওয়া হয় মুক্তিপণ। ভিটেমাটি বিক্রি আর চড়া সুদে লাখ লাখ টাকা মাফিয়াদের হাতে তুলে দিলেও খোঁজ মিলছে না মাদারীপুরের শিবচরের অর্ধশত যুবকের। হোতা আবুল কালাম মুন্সি গ্রেফতারের পর জামিনে বেরিয়ে ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করায় বাড়ছে আতঙ্ক। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। পুলিশ বলছে, মানব পাচার মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে শিগগিরই দেওয়া হবে অভিযোগপত্র। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুরের শিবচরের নীলক্ষী ইউনিয়নের দক্ষিণ চর কামারকান্দি গ্রামের দুবাই প্রবাসী মাসুদ মোল্লা মুঠোফোনে যোগাযোগের পর ছোট ভাই সোহাগ মোল্লাকে সরাসরি ইতালি পাঠাতে দালাল চক্রের সঙ্গে চুক্তি হয় 14 লাখ টাকায়। 1 বছর আগে সোহাগকে প্রথমে শ্রীলঙ্কা, মিশর, পরে সবশেষ নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। সেখানে মাফিয়াদের বন্দিশালায় আটকের পর নির্যাতন চালালে কয়েক দফা মুক্তিপণের 45 লাখ টাকা দিলেও খোঁজ নেই সোহাগের। মামলায় 2 মাস জেল খাটছে, জেল খেটে জামিনে বেরিয়ে এসে আমাদের নামে উল্টা মামলা করতেছে। দালালে ওই যে পোলা বড় পোলা মারিয়া লাগবে, আমাকে ধরে নিয়ে যাবে, এটা করবে সেটা করবে, মানে এই নাই নানান খালি হুমকি দুমকি দিতে আছে। শুধু সোহাগ মোল্লাই নয়, শিবচর উপজেলার সোহেল আহমেদ, মাসুম মুন্সি সহ অর্ধশত যুবক ভাগ্য বদলের আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়ে একইভাবে এখন জিম্মি লিবিয়ায়। কারো কারো খোঁজ মিলছে না 2 মাস ধরে, যোগাযোগ নেই পরিবারের সঙ্গে। স্বজনদের অভিযোগ, মানব পাচার চক্রের সক্রিয় সদস্য সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হোসেনেরহাট এলাকার আবুল কালাম মুন্সি ও তার সহযোগীদের প্রলোভনেই ঘটছে এমন ঘটনা। একাধিক মামলা হলে কালামকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ, পরে জামিনে বেরিয়ে ভুক্তভোগীদের উল্টো মামলা দিয়ে হয়রানি করায় বাড়ছে আতঙ্ক। ইতালি নেওয়ার কথা বলে আমাদের লিবিয়া নিয়ে আমাদের বাইরে এই পরিমাণ মাফিয়া দিয়ে মারধর করছে। 51 লাখ টাকা আমার কাছে নিয়েছে আর কি। আমার জিনিস গহনা কিস্তি আত্মীয় স্বজনের কাছে তো টাকা না 51 লাখ টাকা আমার এই ছেলে পাঠাই দিচ্ছে। তাদের ছেলে যে খোঁজ পাইতেছে না, প্লাস আমারই এলাকার পার্শ্ববর্তী বড় ভাই, তো এটার সুস্থ তদন্ত চাইতেছি আর সঠিক বিচার চাইতেছি। অভিযুক্ত দালালদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনেও চলছে তদন্ত। কাজ করছে গোয়েন্দা পুলিশের পাশাপাশি সিআইডিও। আমরা আসামি গ্রেফতার করছি এবং আসামিদের সাথে যারা সহযোগী রয়েছে তাদেরও গ্রেফতারের প্রচেষ্টা চলমান রয়েছে। এছাড়াও তাদের আর্থিক যে উৎস রয়েছে সেটার অনুসন্ধানের জন্য সিআইডিতে আমরা রিপোর্ট প্রেরণ করি। ভুক্তভোগীরা জানিয়েছেন, মুক্তিপণের অধিকাংশ টাকা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করেন। অভিযুক্ত আবুল কালাম মুন্সি শিবচরের লপ্ত সরকারের চর গ্রামের হায়দার মুন্সির ছেলে। এ ব্যাপারে প্রধান অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। মশার উপদ্রবে নাজেহাল গাজীপুরবাসী। শুধু রাতে নয়, দিনের বেলাতেও থাকতে হচ্ছে আবদ্ধ ঘরে। মশা মারার ওষুধ কিনতে গত 2 বছরে খরচ হয়েছে 9 কোটি টাকা, কিন্তু কোনো ফলাফল নেই। অভিযোগ আছে ওষুধ কেনার অর্থ লোপাটের। এ নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক, মিলেছে প্রাথমিক সত্যতাও। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট।
এ যেন মশার নগরী। দিন কিংবা রাত ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই অতিষ্ঠ নগরবাসী। এ চিত্র প্রায় ৭০ লাখ জনসংখ্যার গাজীপুর মহানগরীর। শেষ কবে এই শহরের মানুষ মশার ঔষধ স্প্রে করতে দেখেছেন তা হয়তো অনেকেই ভুলেই গেছেন। ফলাফল অলিতে গলিতে আনাচে কানাচে প্রতিনিয়তই বাড়ছে মশার উপদ্রব। পরিস্থিতি এমন যে দিনের বেলায়ও থাকতে হচ্ছে আবদ্ধ ঘরে। গাড়িতে করে বা মোটরসাইকেলে করে ওরা মেন রুটগুলোতে মধ্যে মাঝে মধ্যে বলা যেটা শোডাউনের মতো সেখানে দিয়ে আবার ছবি উঠে ওরা রেখে দেয়। মশার কোনো ওষুধ ছিটাতে দেখি না এবং বর্তমানে মশার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতেছে। আমরা যে কারো কাছে কি দুঃখ দুর্দশার কথা বলবো, কাউন্সিলের কাছে যাবো, সেই সমস্যাটা সেখানেও আমাদের কোনো পথ নেই, আমরা কাউকে পাচ্ছি না। মশা নিয়ে গাজীপুরবাসীর এমন অভিযোগের শেষ নেই। রাজনীতির নানা বাঁকে ঘটে নানা ঘটনা, কর্তৃপক্ষ বদলায় কিন্তু এই পরিস্থিতির হয় না উন্নতি। এমন বাস্তবতায় এই মশাই যেন নগরীর স্থায়ী বাসিন্দা। মশা নিধনের দায়িত্বে থাকা গাজীপুর সিটি কর্পোরেশন নাকি এরই মধ্যে বহু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে গেল ২ বছরে মশা মারার ঔষধ কিনতেই খরচ হয়েছে প্রায় ৯ কোটি টাকা। ফলাফল ঘুরে ফিরে সে একই। স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন ওঠে, মশা মারতে কর্তৃপক্ষের সদিচ্ছা আছে তো? বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরও কেন মশা থেকে স্বস্তি মিলছে না নগরবাসীর? এই প্রশ্নের জবাব নেই কারো কাছেই। দীর্ঘদিন ধরেই গুঞ্জন এই ওষুধ কেনা নিয়েই নগর ভবনে চলছে শুভঙ্করের ফাঁকি। এরই মধ্যে মশা মারার নামে বিপুল পরিমাণ অর্থ লোপাটের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। পাওয়া গেছে প্রাথমিক সত্যতাও। বেশ কিছু অনিয়ম এবং দুর্নীতির প্রাথমিক তথ্য পেয়েছি। সম্পূর্ণ রেকর্ডপত্র যাচাই বাছাই করে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে উপস্থাপন করব। আশা ছিল নতুন বাংলাদেশে হয়তো টনক নড়বে কর্তৃপক্ষের, তবে সেই আশায়ও গুড়ে বালি। সব জেনে শুনেও যেন নির্বিকার নগর প্রধান। নিজেরা ব্যবস্থা না নিলেও আশ্বস্ত করেছেন দুদকের তদন্তে সহায়তা করবেন। দুদক যে না, এটা আমি ইনফরমেশন আমার কাছে ডিটেইল নাই, আমি বলতে পারবো না। যদি দুদক পায় আর কি, পাইলে করুক, আমাদের তো আপত্তি, আমি তো চাই করুক। হ্যাঁ, আমি চাই করুক, আমি যত সহযোগিতা লাগে আমি হেল্প করব। দুর্নীতিবাজ কিছু কর্মকর্তার জন্য গুরুত্বপূর্ণ এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। এমন বাস্তবতায় শিগগিরই ব্যবস্থা না নিলে আসছে ডেঙ্গু মৌসুমে পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। খুলনা বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি আসনের বিপরীতে লড়ছেন 97 জন শিক্ষার্থী। এই মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, চলছে ভর্তিযুদ্ধ। প্রতি আসনের বিপরীতে লড়াই করছেন 97 জন শিক্ষার্থী। অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষে যে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষায় আজকের দিন অর্থাৎ শুক্রবারে ঢাকা, খুলনা এবং রাজশাহী 3 জায়গায় যেসব কেন্দ্র রয়েছে এখানে প্রায় 28,000 পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। এবারই প্রথম আসলে প্রায় 4 বছর পরে গুচ্ছ থেকে বেরিয়ে গেছে খুলনা বিশ্ববিদ্যালয়। একই সাথে প্রথমবারের মতো খুলনার বাইরে ঢাকা এবং রাজশাহীতে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যদি আসনগুলোর কেন্দ্রগুলোর কথা বলতে, তাহলে খুলনা বিশ্ববিদ্যালয় সহ যে দিলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে খুলনাতে, সেখানে 7,874 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন ভর্তিযুদ্ধে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সবচেয়ে বেশি 13,684 জন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসলে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম সহ আশেপাশের যেসব জেলা রয়েছে সেসব জেলার পরীক্ষার্থীরা অংশ নিয়েছেন। এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 6,389 জন পরীক্ষার্থী এই যে 10টার সময় যে পরীক্ষাটি শুরু হচ্ছে সেখানে অংশ নিয়েছেন বলে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। একই সাথে জানিয়ে রাখতে চাই যে এদিন বেলা 3টা থেকে কিন্তু বিকাল 4:30 পর্যন্ত এ ইউনিটের আসলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকাল 4:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত স্থাপত্য ডিসিপ্লিনের ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা, এবং এখানে আসলে সকাল থেকেই আমরা দেখেছি শিক্ষার্থীরা আসতে শুরু করেন এবং এখানে যে হেল্প ডেস্কগুলো রয়েছে সেই হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীরা সহায়তা নিয়েছেন। সহায়তা নিয়ে তারা কিন্তু তাদের যে কেন্দ্র, সেই নিজেদের যে আসন যেখানে পড়েছে যে হলগুলোতে, সেখানে তারা গিয়ে পরীক্ষা দিয়েছেন। একই সাথে এই যে যারা অভিভাবক রয়েছেন, আমরা দেখেছি অভিভাবকদের জন্য আসলে বাইরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে অভিভাবকদের বসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। মুগ্ধ পানির কর্নার করা হয়েছে উপাচার্যের উদ্যোগে। কিছুক্ষণ আগে আমাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা রয়েছেন সংশ্লিষ্টরা তারা জানিয়েছেন এবং শিক্ষার্থীরা আসলে বলছেন
এখানে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, সবাই কিছুটা আসলে শঙ্কিত, আনন্দিত, উচ্ছ্বসিত, সব ধরনের মিশ্র প্রতিক্রিয়া আসলে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে। তারা বলছেন যে খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসতে পেরে তারা যেমন আনন্দিত, তেমনি আসলে তারা পরীক্ষা কেমন হবে, প্রশ্ন কতটা কঠিন হতে পারে, এই বিষয়ে কিছুটা শঙ্কিত। সব মিলিয়ে আসলে শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ অঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপীঠ, সেখানে পড়ার স্বপ্ন আসলে তাদের রয়েছে এবং সেই স্বপ্ন পূরণের জন্য তারা আসলে তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে। তো খুলনা বিশ্ববিদ্যালয়ে যে 24-25 শিক্ষাবর্ষে স্নাতক সমান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা বিশ্ববিদ্যালয়ে। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জরাজীর্ণ ভবনে চলছে একাডেমিক কার্যক্রম। সংস্কারে প্রায় 25 লাখ টাকা বরাদ্দ দিয়ে প্রকল্প পাশ করে এর মেয়াদও শেষ। দেখানো হয়েছে 49 প্রকারের কাজ, অথচ এ বিষয়ে কোনো তথ্য জানে না কলেজ কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন গত 1 বছরে কোনো কাজই হয়নি প্রতিষ্ঠানটিতে। প্রকল্পে বিভিন্ন দফতর জড়িত দাবি করে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। HM মানিকের ছবিতে জয়ন্ত শিরালের রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দোতলা একাডেমিক ভবনের বিভিন্ন স্থানে ফাটল, পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড, ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ বেশিরভাগ ক্লাসের পাঠদান। কলেজের ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবন ও পাশের প্রশাসনিক ভবনের সংস্কার সহ বেশ কয়েকটি কাজ এবং ক্রয়ের টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 2024 সালের মার্চে এ কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিআর প্রকৌশলী। প্রকল্পে ভবনের মেরামত ও বিভিন্ন উন্নয়নে অর্থ বরাদ্দ করা হয়, অথচ একই বছরের 13 নভেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হলেও এ বিষয়ে কোনো তথ্য জানে না কলেজ কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন গত 1 বছরে এমন কোনো কাজই হয়নি প্রতিষ্ঠানটিতে। আমি এখানে 24 ঘন্টাই এখানে থাকি, এখানে এই ক্যাম্পাসে পাশে আমি থাকি, তা আমি এখন এই পর্যন্ত দেখিনি সরকারি কোনো কাজ। বিগত যে 1 বছরের কথা বলছেন, না এরকম কোনো রিপেয়ারিং এর কাজ কোনো কিছুই হয়নি। উপরে যে ছাদ আমরা যেখানে ক্লাস করি বেঞ্চের উপরে পুরোটাই ভাঙা, ওই উপরে ভেঙে খোয়া পাথর যেগুলো আছে ভেঙে নিচে পড়ে। প্রকল্পের খবরে অবাক সাবেক ও বর্তমান অধ্যক্ষ। এমন কোনো টেন্ডারের তথ্য তাদের জানা নেই বলে মন্তব্য তাদের। হোস্টেলের যেটা আসছে আমাদের মহিলা হোস্টেলের যে কিছু মালামাল আসছে বা কিছু ফার্নিচার আসছে, ওইটা ছাড়া আমার আমাদের কোনো কাজ হয়নি। আমি যেটা দেখেছি হয়তো অনেক আগের হতে পারে বা পরের হতে পারে বা ওই সময়েরও হতে পারে, এটা আমি না দেখে আমি বলতে পারবো না, আমি ডেট নিশ্চয়ই বলতে পারবো না কোম্পানি। এ নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করেও পাওয়া যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে। আর এ প্রকল্পে বিভিন্ন দপ্তর জড়িত দাবি করে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। কমিটির মাধ্যমে হয়েছে, ডিসি অফিস জড়িত, এসএসএফ জড়িত, পুলিশ জড়িত, সবাই জানে এই বিষয়গুলো। এটা আমি সাক্ষাৎ দিতে পারবো না, তাহলে আপনার কমিটির ইয়ার মাধ্যমে আসতে হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে কলেজটির প্রশাসনিক এবং একাডেমিক ভবন মেরামত ব্যয় ধরা হয় 24,85,150 টাকা। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ। কিশোরগঞ্জের হাওড়ে শুরু হয়েছে বড় মৌসুমের আগাম ধান কাটা। ফসলের মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে ফলন ভালো হলেও বাজারে কম দামে হতাশ তারা। প্রাকৃতিক দুর্যোগ এড়াতে 80% ধান পাকলেই কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। হাওড়ের মাঠে মাঠে পাকা ধান, সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে শুরু হয়েছে বড় মৌসুমের আগাম ধান কাটা। ফলনও হয়েছে বাম্পার। ধান কাটায় কৃষকের পাশাপাশি কাজ করছেন অন্য জেলা থেকে আসা শ্রমিকরাও। তবে দাম নিয়ে দুশ্চিন্তায় চাষি। তারা বলছেন চলতি মৌসুমে বৃষ্টি না হওয়ায় জমিতে সেচ দিতে গুনতে হয়েছে বাড়তি টাকা। এছাড়া কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। এ কারণে বর্তমান বাজার মূল্যে ধান বিক্রি করলে তেমন লাভ হবে না তাদের। প্রত্যেক মাসে কিন্তু বৃষ্টি বাদল হয়, কিন্তু এবার কম হয়েছে। তেলের সংখ্যাটা একটু আমাদের বেশি লাগছে, খরচটা একটু বেশি। শিলা বৃষ্টি থেকে যদি আমরা বাঁচতে পারি, ভালোই ভালো যদি ফসলটা নিয়ে ঘরে উঠতে পারি, তাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। ধান কাটা তো আজকে 8-10 দিন ধরে ধান কাটতেছি। কেটে থেকে ওই 1200 টাকা মন আমরা হরতাইছি। ধানের দর আগে বেশি 950-960। শাশুর মনিমানের দাম বেশি, সপ্তাহে মিলে দেখা গেল তো আমরা পুরা
লসের মধ্যে আছি। প্রতিদিন 100 বস্তা 200 বস্তা কিনে আমরা বিক্রি করে দিই। কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত 15 ভাগ জমির ধান কাটা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে জমির ধান 80 ভাগ পাকলেই দ্রুত কেটে ফেলার পরামর্শ কৃষি কর্মকর্তাদের। আশা করছি যে যদি প্রাকৃতিক দুর্যোগের কোনো সম্ভাবনা না থাকে তাহলে কৃষক তার ধান কর্তন করে নির্ধারিত সময়ই আমরা ঘরে ফসল তুলতে পারব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কিশোরগঞ্জে 1,68,115 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা 11,83,368 মেট্রিক টন ধান। সময় সংবাদ, কিশোরগঞ্জ। পুরান ঢাকার বিভিন্ন অংশে ছড়িয়ে আছে বহু ঐতিহাসিক স্থাপনা, যেগুলো শুধু ইট পাথরের কাঠামো নয়, বরং এক একটি অতীতের গল্প বয়ে নিয়ে চলেছে। এমনই একটি ঐতিহ্যবাহী স্থান নবাববাড়ি পুকুর। মোবারক হোসেন শুভকে সঙ্গে নিয়ে আবুল কালাম আজাদ এবং সেলিম আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শবনব নিবিড়। 52 বাজার 53 গলির শহর পুরান ঢাকা। চারদিকে হাঁক ডাক আর কোলাহলের মাঝে এই ব্যস্ত নগরীতে শীতল স্বস্তি পাওয়া দুষ্কর। ঢাকাবাসীর স্বস্তির আশ্রয় ইসলামপুরের ঐতিহ্যবাহী নবাববাড়ি পুকুর। প্রায় 200 বছর ধরে এটি গোসল, সাঁতার আর অবসরের জায়গা হয়ে আছে সাধারণ মানুষের জন্য। এই গোলাকৃতির পুকুরটি নবাব পরিবারের ব্যবহারের জন্য তৈরি হলেও কালের পরিক্রমায় এটি স্থানীয়দের জন্য উন্মুক্ত হয়ে যায়। মাত্র 5 টাকার বিনিময়ে এখানে প্রতিদিনই অনেকে গোসল করতে আসেন। বাদাম তলির তন আসি আমরা গোসল করতে, পরিবেশ ভালো, এই জন্য আসি আমরা এনে গোসল করি ডুবাইয়া। ঢাকা শহরে এভাবে কোনো পুকুর নাই, আর আমরা এখানে এসে অনেক মজা করি, খেলাধুলা করি। এই এলাকায় যারা আমরা বসবাস করি আমাদের একটি করবেন যে এটা আমাদের একটা অক্সিজেন। আব্দুল আলিমের আমলে নবাবদের স্ত্রীরা ছিল, ওনারা গোসল করার জন্য আসতো। তখন এটা খুবই ছোট ছিল, তো এটা ওনার আমলে উনি সুন্দর করে লোক লাগিয়ে সুন্দর করে একটা গোল শেপের মধ্যে এটা কাটা হয়েছিল। তো তখন থেকে এটার নাম মানুষ বলতো, লোকে মুখে প্রচলিত যে গোলতালাব গোলতালাব। ঐতিহাসিক এই পুকুরের চারপাশে সারি সারি নারকেল গাছ আর পুরনো স্থাপত্য শৈলীর ঘাটলা এঁকে দিয়েছে অন্যরকম সৌন্দর্য। তবে একাধিক মামলার জটিলতা ও নবাব পরিবারের অভ্যন্তরীণ বিরোধের কারণে পুকুরটি দীর্ঘদিন অরক্ষিত ছিল। বাপদাদা আমলের পুকুরটা অনেক বছরের, নব ফ্যামিলি এটা, তা আমরা এটা বাঁচায় রাখছি। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের। সংস্কারের অভাবে ধীরে ধীরে পুকুরের পরিবেশ কিছুটা নষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। সরকারি গ্যাজেটে এর নাম ইসলামপুরের গোলতালাব হলেও স্থানীয়দের কাছে এটি নবাববাড়ি পুকুর নামেই পরিচিত। নবাববাড়ি পুকুর শুধু একটি জলাশয় নয়, এটি ইতিহাসের একটি জীবন্ত দলিল। সময়ের বিবর্তনে অনেক কিছু বদলেছে, শুধু বদলায়নি এই পুকুরের নবাবী আমলের ঐতিহ্য বহন করে চলা। আর এই ঐতিহ্য রক্ষার্থে প্রয়োজন সকলের সচেতনতা এবং সুউদ্যোগ। নবাববাড়ি পুকুর থেকে শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে ধোঁয়াশা, নিষ্পত্তি করতে চলতি মাসেই ওয়াশিংটনে বৈঠক। যোগ দেবেন অর্থ উপদেষ্টা। বাজেট উপস্থাপনের পর জুনেই অর্থ ছাড়ের আশা। এবং ভারত থেকে সুতা আমদানি বন্ধ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। দেশীয় শিল্প সুরক্ষায় বাড়বে উৎপাদন সক্ষমতা, বলছে বিটিএমএ। তৈরি পোশাক শিল্পের ক্ষতির শঙ্কা দেখছে বিকেএমএ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।